হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য সম্পর্কে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য সম্পর্কে, অর্থাৎ চর্যাপদ সম্পর্কে। যারা তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি, অবশ্যই চ্যানেলে যাও এবং ভিডিওটা দেখো। আশা করি সেটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকে আমরা মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য তো দেখব, কিন্তু যেহেতু চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই জন্য একে আমরা অনেকগুলো পার্টে পার্টে করব। আজকে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের আগে যে অন্ধকার যুগ আছে, কেন ওই মুহূর্তে কোনো রকম সাহিত্য সৃষ্টি হয়নি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ তুর্কি ভারতে এসে আক্রমণ করছে এবং তুর্কি বিজয় হচ্ছে, তারপরে কী কী ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে মধ্য বাংলার সমাজ ও সাহিত্যকে ঠিক কভাগে ভাগ করা যায়, সেই ভাগে কি কি সাহিত্য রয়েছে, সেই সমস্ত কিছু ইন ডিটেলসে আজকে আলোচনা করব। বলা যায় যে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের একটা সারমর্ম। তারপরের ক্লাসে আমরা সমাজের সাহিত্যগুলোকে নিয়ে আলোচনা করব, যেমন শ্রীকৃষ্ণ বিজয় বা অনুবাদ সাহিত্য হিসেবে রামায়ণ, মহাভারত, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা আপাতত শুরু করা যাক। মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: প্রাক চৈতন্য পর্ব, চৈতন্য পর্ব এবং চৈতন্যতর পর্ব, যাকে উত্তর চৈতন্য পর্বও বলা হয়ে থাকে। এই তিনটা ভাগে যে ভাগ করা যায়, এর সময়সীমাও এখানে বলে দেওয়া আছে যে প্রাক চৈতন্য পর্ব হচ্ছে চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী, চৈতন্য পর্ব হচ্ছে ষোড়শ শতাব্দী, আর চৈতন্যতর পর্ব হচ্ছে সপ্তদশ থেকে অষ্টদশ শতাব্দী। তবে মধ্যযুগের বাংলা সাহিত্যর আগে আমরা দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীকে অন্ধকারময় যুগ বলা হয়। কেন বলা হয় আজকে প্রথমে সেটাই আলোচনা করব। কেন বলা হচ্ছে না, প্রাচীন যুগে একমাত্র নিদর্শন হচ্ছে যে চর্যাপদ। এই চর্যাপদ সৃষ্টি হবার প্রায় 2 শতাব্দী, অর্থাৎ ত্রয়োদশ এবং চতুর্দশ, এই বাংলা সাহিত্যের কোনো রকম নিদর্শন পাওয়া যায়নি। তার ফল হচ্ছে যে কি, এই সময়টাকে বলা হচ্ছে বন্ধ্যার যুগ বা অন্ধকারাচ্ছন্ন যুগ, কিংবা একে মৎস্যায়নের যুগ বলা হয়ে থাকে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে যে তুর্কি বিজয়। এই সময় বহিরাগত তুর্কি কী করে না, ভারতে আক্রমণ করে দেয়, অর্থাৎ ভারতের বাংলাদেশে আক্রমণ করে, এবং তারা কি হয় না, তারা বিজয়ী হয়। তুর্কি আক্রমণের চরম অরাজকতা এবং বিশৃঙ্খলার অবস্থাতে কোনো রকম সাহিত্য লেখা হয়ে ওঠেনি, তাই জন্য এই যুগটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় থাকে। আনুমানিক 1202 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির সম্পূর্ণ নাম হচ্ছে যে কি, বখতিয়ার খলজির সম্পূর্ণ নাম হচ্ছে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি। বাংলাদেশে লক্ষণ সেন যখন, সেন বংশের রাজা লক্ষণ সেন যখন শাসন করছিলেন, ওই 17 থেকে 18 জন অশ্বারোহী নিয়ে তিনি কি করেন না, অতর্কিতে লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপে আক্রমণ করেন, এবং যার ফলশ্রুতি হিসেবে তিনি কী করেছিলেন, লক্ষণ সেনকে অনায়াসেই পরাজিত করেছিলেন এবং নিজে বিজয় প্রাপ্ত করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রত্যক্ষভাবে বিদেশি আক্রমণেই প্রথমবার ছিল। অল্প সময়ের মধ্যে গৌড়ে তুর্কি শাসনের প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছিল, আর তুর্কি কী ছিল, মুসলিম ছিল, যার জন্য পুরো বাংলাতে ধীরে ধীরে ইসলাম ধর্ম প্রচার করতে তারা শুরু করে। যারা নিজেরা স্বেচ্ছায় গ্রহণ করে তো ভালো, নাহলে জোরপূর্বক তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল। বখতিয়ার খলজি বাংলায় শাসন করার পরে, বখতিয়ার খলজির পরেও মুসলিম শাসন বেশ কয়েক বছর চলেছিল। মুসলিম শাসন বেশ কয়েক বছর বাংলাতে চলেছিল, মানে 1202 সালে তুর্কি আক্রমণ করেছে, এবং তারপর 1493 পর্যন্ত যে সমস্ত মুসলিম শাসকেরা বাংলা শাসন করেছিল তাদেরকে একদম অত্যাচারী শাসক বলা হয়, যার সেই মুহূর্তে বাংলার কোনো রকম সাহিত্যিক নিদর্শন পাওয়াই যায়নি। তো কোন কোন রাজা সেই মুহূর্তে শাসন করেছিল সেগুলো পরপর আমি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখে নাও। এটা তোমাদের টেক্সট বইয়ে নেই, এটা অন্য একটা বই থেকে আমি তুলেছি। এটা হচ্ছে যে কলেজের ফার্স্ট সেমিস্টারের কলেজের বই, মানে তোমাদের এই যে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য, এর উপরে প্রপার কলেজে যখন তোমরা ফার্স্ট ইয়ারে যাবে, যদি কেউ বাংলা নিয়ে পড়াশুনো করো, তাহলে জানতে পারবে যে ওখানে প্রপার একটা বই আছে, প্রাচীন বাংলা এবং মধ্যযুগের বাংলা এই দুটো মিলিয়ে একটা বই আছে, এবং আধুনিক যুগের বাংলার ওপরে আরেকটা বই আছে। দুটো টোটাল বই হয় বাংলাতে। সেই বই থেকে আমি তোমাদেরকে এটা দিয়েছি। এখানে ছকের মাধ্যমে এরকম সুন্দর করে সাজিয়ে করে লেখানো আছে, যেটা তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে বলে। আর তোমাদের বইয়ে এভাবে সুন্দর করে দেওয়া নেই, ইন ডিটেলসে এভাবে দেওয়া নেই, তাই জন্য আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম।
তবে যাই হোক, পরপর কোন রাজা শাসন করছে তোমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছ। এবং আমরা দেখব যে 1493 খ্রিস্টাব্দ থেকে হুসেন শাহ এবং তার পুত্র নুসরত শাহের সুশাসন বলা হচ্ছে। তার কারণ কি না, বাংলাতে এর আগে যে সমস্ত শাসকেরা ছিল তারা খুবই অত্যাচারী ছিল, কিন্তু 1493 সালে যখন হুসেন শাহ সিংহাসনে বসছেন বা তার পুত্র নুসরত শাহ সিংহাসনে বসছেন, তখন কি হচ্ছে না, বাংলার অরাজকতাটা অনেকটা কমে গিয়েছে। তাই জন্য হিন্দু কবিরা এই হুসেন শাহকে ভালোবেসে কি বলতে জানেন, নৃপতি তিলক বলতো। হুসেন শাহকে নৃপতি তিলক বলতেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাবো যে সমাজে কি যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটছে। সে একটা কথা বলা হয় না যে মাঝে মাঝে এই পৃথিবীতে এমন মানুষের আবির্ভাব ঘটে যাদের প্রেরণায় দেশ ও জাতির মানুষ সজাগ হয়ে উঠতে পারে, তারা পৃথিবীকে নতুনভাবে ভাবতে শেখে। সেরকমই একজন মানুষ ছিলেন শ্রী চৈতন্যদেব। এবং চৈতন্যদেবের ওপর নির্ভর করে কি হচ্ছে, তারপর আমরা দেখব যে মধ্যযুগের সাহিত্যকে টোটাল 3টা ভাগে ভাগ করা আছে। ওই বিষয়ে ডিটেলসে পরে আলোচনা করব। তবে এখানে এখনও আমাদেরকে জানতে হবে যে তুর্কি বিজয় হচ্ছে। তুর্কি বিজয় তো এটা তো তুর্কি কিভাবে ভারতে এসছে, শাসন করছে, সেরকমই। এবারে সমাজে তুর্কি বিজয়ের ফলে কি কি প্রভাব পড়ছে আমাদেরকে সেটা জানতে হবে। তুর্কি আক্রমণের ফলশ্রুতি হিসাবে কি কি হয়েছিল তার প্রধান উদাহরণ হিসেবে বলা হচ্ছে উচ্চ এবং নিম্ন বর্ণের হিন্দুদের মধ্যে কি হচ্ছে না, সংযোগ স্থাপিত হচ্ছে, সংযোগ নিকটবর্তী হচ্ছে। কারণ আমরা যদি চর্যাপদের কথা বলি, চর্যাপদে আমরা কি পড়েছিলাম যে উচ্চ বর্ণের হিন্দুরা তারা সংস্কৃত ভাষার উপর বেশি প্রায়োরিটি দিত এবং সংস্কৃতকে নিজস্ব ভাষা বলে মনে করত। আর এবং তারা মানে তাদের থেকে নিচু বর্ণের হিন্দুদেরকে যেন একজন অন্য গ্রহের মানুষ বলে মনে করত, তাদের প্রতি অবজ্ঞার দৃষ্টি রাখত। যখন তুর্কি আক্রমণ হলো তখন কি হলো না, এই দুই সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ হিন্দুর উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে অনেকটা ভেদাভেদ কমে এসেছিল। কারণ তুর্কি যখন আক্রমণ করছে, কোথায় আক্রমণ করলো, রাজধানী নবদ্বীপে, অর্থাৎ উচ্চবর্ণের মানুষরা কিন্তু বেশিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণ উচ্চবর্ণের মানুষরা কি, তাদের একটা গোঁড়ামির ভাব আছে। তারা যখন দেখলো যে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য তাদেরকে একজোট হতে হবে, তাই জন্য তারা কি করলো, নিম্নবর্ণের মানুষের কাছে গেল এবং তাদের সঙ্গে তারা মিশতে শুরু করলো। না হলে তাদের ধর্মান্তরিত হবার একটা ভয় থাকে। যদি তারা একা হয়, যদি একাকিত্ব অনুভব করে, তাহলে কি হয়, তাদেরকে খুব সহজেই তারা ধর্মান্তরিত করে নেওয়া যায় তাদেরকে। ওই জন্য তারা কি করলো, তাদের দলে ভারী হওয়ার জন্য তারা নিম্নবিত্ত সম্প্রদায়ের সঙ্গে কি করলো, মেলামেশা করতে শুরু করলো। তুর্কি আক্রমণের ফলে যখন উচ্চবর্গ ক্ষমতাচ্যুত হয়ে এলো, তখন তারা কি করলো না, নিম্নবর্গের কাছাকাছি গেল এবং তাদের উপরতলার হিন্দুদের মধ্যে ক্রমে নিচের তলার মানুষদের মধ্যে মনসামঙ্গল, বনচণ্ডী, কৃষক দেবতা, শিব, প্রাণবিলাসী দেবতা শ্রীকৃষ্ণ এবং তাদের মাহাত্ম্যকেও তারা স্বীকার করে নেবার প্রয়োজন করলো। অন্যদিকে নিচের তলার মানুষদের পক্ষেও তখন সুযোগ হয়ে উঠল ব্রাহ্মণ্য ধর্মকে কী করা না, নিজের মধ্যে গ্রহণ করার। অবশ্য এই বর্গের সংযোগের ফলে বৌদ্ধ ধর্ম কিন্তু লোপ পেতে শুরু করলো। যারা বৌদ্ধ ছিল তারা ক্রমে হিন্দুদের সঙ্গে মিশে তারা হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করলো। উচ্চবর্গের এবং নিম্নবর্গের এই সংযোগ এবং সামাজিক আফসোস ফলার ফলে বাঙালির সাহিত্য দুভাগে ঐশ্বর্য লাভ করলো। একদিকে বাঙালির নিজস্ব লৌকিক ধর্ম এবং আখ্যায়িকাগুলি মঙ্গল কাব্যরূপে লাভ করলো এবং অন্যদিকে সর্বভারতীয় সংস্কৃতি যেমন ভাগবত, মহাভারত প্রভৃতি বাংলায় অনুদিত বা রচিত হতে শুরু করলো। অর্থাৎ এতদিন পর্যন্ত এগুলো কি ছিল না, সংস্কৃতে লেখা হতো। তাহলে সংস্কৃতে তারা এতদিন পর্যন্ত কী হতো না, সংস্কৃতে লেখা হতো। তারপরে ধীরে ধীরে কী হলো, সংস্কৃত লেখা থেকে শুরু হতে হতে তারা এবারে বাংলাতে অনুবাদ হতে শুরু করছে। আর এই অনুবাদটা তখনই হচ্ছে যখন কি হচ্ছে না, উচ্চ সম্প্রদায়ের নিম্ন সম্প্রদায়ের মধ্যে ব্যবধান কমে এসে মেলবন্ধন হতে শুরু করেছে। এবারে আমরা দেখব যে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যকে কভাগে ভাগ করা যায়। তার আগে আমরা দেখে নিই, আমি এই ছকটাকে তোমাদেরকে সামনে তুলে ধরলাম। এই ছকটাতে একদমই ডিটেলসে দেওয়া আছে বাংলা সাহিত্যের ইতিহাসকে টোটাল 3 ভাগে ভাগ করা যায়: আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আদি যুগ হচ্ছে যে কত সাল না 1000 থেকে 1200, এবং মধ্যযুগ হচ্ছে যে 1200 থেকে 1800, আর আধুনিক যুগ বলা হয় 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত। অর্থাৎ এই সময়সীমাকে বলা হচ্ছে কি, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে 1800 সালে, সেই সময় থেকে বলা হচ্ছে। বা বাংলার দিক থেকে যদি আমরা বলি যে পলাশির যুদ্ধ হচ্ছে 1857 সালে এবং ভারতচন্দ্রের মৃত্যু হচ্ছে 1760 সালে। ওই সমসাময়িক 1800, তাই জন্য ধরে নেওয়া হচ্ছে যে ওই সময় থেকে একদম যুগ সন্ধিক্ষণের সময় বলা হচ্ছে। মানে এই মুহূর্তে কি করা হচ্ছে না, মধ্যযুগ থেকে ধীরে ধীরে আধুনিক যুগে পদার্পণ করছি আমরা, এবং সেই সময় থেকে বর্তমান কাল পর্যন্তকে আধুনিক যুগ বলা হয়ে থাকে।
এবারে আধুনিক যুগ তোমাদের সিলেবাসে নেই। আদিটা তো সামান্যই ছোট, যেটা মানে মনে রাখতে না চাইলেও মনে রাখা যায় এরকম একটা জিনিস, ছোট। আর মধ্যযুগের সাহিত্যটাই একটুখানি বড়, যেটা তোমাদেরকে এই ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আশা করি এটি তোমরা যদি এটাকে মনে রাখতে পারো, তাহলে এই পুরোটাকেই তোমাদের মানে মনে রাখতে সুবিধে হয়ে যাবে। না হলে ছক ছাড়া যদি তুমি এমনি মনে রাখতে চাও, যেন মনে হবে প্রচণ্ড কঠিন একটা জিনিস। এমনিতে সিলেবাসটা অনেকটা বড়। তো যাই হোক, মধ্যযুগের সাহিত্যকে কীভাবে হয় 4 ভাগে ভাগ করা যাচ্ছে। বন্ধ্যাযুগ 1200 থেকে 1350, তারপরে প্রাক চৈতন্য যুগ 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ, যাকে পঞ্চদশ শতক বলা হচ্ছে, এবং চৈতন্য যুগ 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ, অর্থাৎ একে বলা হচ্ছে ষোড়শ শতক। চৈতন্য পরবর্তী যুগ অর্থাৎ উত্তর চৈতন্য যুগ বলা হচ্ছে একে বলা হচ্ছে 1600 থেকে 1800 খ্রিস্টাব্দ, অর্থাৎ সপ্তদশ থেকে অষ্টাদশ শতক। এবারে আমরা দেখব যে প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগে টোটাল 3 ধরনের সাহিত্য আমরা দেখতে পাচ্ছি। বৈষ্ণব সাহিত্য দেখতে পাচ্ছি, মঙ্গল কাব্য দেখতে পাচ্ছি, এবং অনুবাদ সাহিত্য দেখতে পাচ্ছি। এবারে বৈষ্ণব সাহিত্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এবং পদাবলিকার চণ্ডীদাস। এই সাহিত্যগুলো সম্পর্কেই তোমাদের পরে ডিটেলসে আলোচনা করা আছে মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে। আর এখানে শুধু তুর্কি বিজয়, কিভাবে তুর্কিরা এসছে, আক্রমণ করছে, এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করা আছে এই প্রথম 2টা পেজের মধ্যে, এবং তারপর থেকে সাহিত্যটা সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। তো তারপর আমরা দেখি না মঙ্গল কাব্য বলতে এখানে বিজয়গুপ্তের পদ্মপুরাণ, বিপ্রদাস, পিপিলাই, মনসা বিজয়, এগুলো না তোমাদের ইম্পর্টেন্ট নয়, তোমাদের বইয়ে এগুলো সম্পর্কে দেওয়া নেই, তাও তোমরা এখানে ছকের মাধ্যমে একবার দেখে নেবে। অনুবাদ সাহিত্যের মধ্যে রামায়ণ পাঁচালী আছে, শ্রীকৃষ্ণ বিজয় আছে, এবং চৈতন্য যুগের মধ্যে আমরা যদি দেখতে পাই, চৈতন্য যুগ বলতে চৈতন্যদেব মানে জন্মগ্রহণ করেছেন, চৈতন্যদেব সমাজে আছেন, সেই মুহূর্তে কী হচ্ছে না, পদাবলী সাহিত্যের মধ্যে দেখতে পাচ্ছি জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস। চৈতন্য জীবনী কাব্য দেখতে পাচ্ছি আমরা, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, তারপরে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, এবং জয়ানন্দের চৈতন্য মঙ্গল। অনুবাদ সাহিত্যও আমরা এই সময় দেখতে পাচ্ছি, অর্থাৎ মহাভারতের কবীন্দ্র, পরমেশ্বর, শ্রীকৃষ্ণ নন্দী প্রভৃতি, এবং মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল দেখতে পাচ্ছি, দ্বিজ মাধবের কবি মুকুন্দ, এনাদের চণ্ডীমঙ্গল আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে অনুবাদ সাহিত্যটা কিভাবে বাংলাতে এসছে আমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারলাম, যে তুর্কি আক্রমণের ফলে কি হলো না, উচ্চ বর্ণের মধ্যে নিম্ন বর্ণের মেলবন্ধন হলো, এবং তারপরে পরস্পরের মধ্যে সাহিত্যের আদান প্রদান হলো, এবং সাহিত্যের আদান প্রদান হয়ে কি হলো না, তাদের পরস্পরের সাহিত্যকে নিজেদের ভাষাতে লিখতে শুরু করলো। যেমন সংস্কৃতের রামায়ণ মহাভারত বাংলার নিজস্ব ভাষাতে অনুবাদ হতে শুরু করলো, এবং চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল এগুলো গ্রাম বাংলার পল্লী সমাজের দেবী দেবতা কি হলো না উচ্চ বর্ণের মানুষদের দ্বারা স্বীকৃতি পেল, এবং সেখানে উচ্চ বর্ণের মানুষদের দ্বারা পূজা অর্চনা পেল, এবং তাদের মাধ্যমে আবার নতুনভাবে সাহিত্য লেখা হতে শুরু করলো। যেমন বলা যায় না, আধুনিক যুগে আমরা সাউথ মুভি দেখি, সেটাকে ডাব করে বাংলাতে তৈরি করা হচ্ছে, সেটাকে ডাব করে আবার এখন তো টলিউডের মুভিকে ডাব করে বলিউডেও তৈরি করা হচ্ছে। এই কালচারটাকেই তখনকার দিনে বলা হতো, যে সাহিত্যকে এক ভাষা থেকে অন্য ভাষাতে পরিবর্তন করে করে লেখা হচ্ছে। আর যখনই পরিবর্তন করে লেখা হচ্ছে, তখন তার মধ্যে সেই সমাজের একটা নিজস্ব কিছু বর্তমান থাকছে। চৈতন্য পরবর্তী যুগে আমরা যদি দেখতে পাই, চৈতন্য পরবর্তী যুগ মানে আধুনিক যুগের আগের পর্যায়, এবং সেই মুহূর্তে সপ্তদশ এবং অষ্টাদশ দুভাগে ভাগ করা হচ্ছে। সপ্তদশ শতাব্দীতে লেখা হচ্ছে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, এবং লৌকিক কাহিনী কাব্য। এখানের মধ্যে মনসামঙ্গল, ধর্মমঙ্গল আছে মঙ্গল কাব্যের মধ্যে। আর অনুবাদ সাহিত্যের মধ্যে মহাভারতের কাশিরাম দাসের মহাভারত, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কাশিরাম দাসের মহাভারত। আর ভাগবতের মধ্যে কৃষ্ণদাস, কৃষ্ণমঙ্গল, ভবানন্দের হরিবংশ। আর অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখতে পাবো মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী, নাথ সাহিত্য। তোমাদের এই নাথ সাহিত্য আছে, শাক্ত পদাবলীটা নেই, মঙ্গল কাব্য আছে, ধর্মমঙ্গল আছে, শিবায়ন আছে, অন্নদামঙ্গল আছে, এই 3টা আছে। আর নাথ সাহিত্যও তোমাদের আছে। লোকসাহিত্য দেখলাম নি, গাঁথা আছে, বাউলটা আছে, লালন ফকিরের বাউল আছে, এই সমস্ত কিছু আছে। এতগুলো তো তোমাদেরকে দেওয়া সম্ভব নয়, ওই জন্য যেগুলো বেছে বেছে ইম্পর্টেন্ট সেগুলো শুধুমাত্র তোমাদের বইয়ে দিয়েছে, বাকিটা উঁচু ক্লাসের জন্য রেখে দিয়েছে। আজকে তোমাদেরকে পুরো ডিটেলসটা বললাম, যে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের মধ্যে কী কী তোমাদেরকে পড়তে হবে, তার ভাগগুলো আমি দেখিয়ে দিলাম। এবারে কাল থেকে সাহিত্যগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।
আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছু তো বুঝতে পারলে, তা অবশ্যই কমেন্ট করে বলো। এবং আর কোন কোন সাবজেক্টের উপরে তোমরা ক্লাস চাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।